আসসালামু আলাইকুম। নিকিতার প্রদীপ একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাদের সম্পর্ক প্রায় ৩ বছর। তাদের সম্পর্কের কথা পরিবারের কেউই জানে না। কিন্তু একদিন নিকিতার বাবা তাদের সম্পর্কের কথা জেনে যায়। নিকিতার বাবা ভিনুপ্রসাদ তাদের দুজনকে দেখে তাদেরকে জানায় সে তাদের বিয়েতে রাজি। তবে তাদের শর্তটায় ২৪ ঘন্টার জন্য পাসওয়ার্ড সহ তাদের ফোন অদল-বদল করতে হবে। আর ফোন বদল করার ৬-৭ ঘন্টার মধ্যে তাদের ৩ বছরের ভালোবাসার সম্পর্কটা বদলে যায় ঘৃণায়। শুনতে কিছুটা অবাক লাগলেও এমন একটা গল্প নিয়ে এই ২০২২ সালে রিলিজ করা হয় সাউথ ইন্ডিয়ান সিনেমা লাভ টুডে। তো চলো নিকিতার প্রদীপের প্রেমের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হয় প্রদীপকে নিয়ে। প্রদীপ একটা সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপারের কাজ করে। বেশ কয়েক মাসের বেতনের টাকা জমে সে নিকিতার জন্য একটা মোবাইল ফোন কিনতে এসেছে। টুকরো টুকরো করে জমানো টাকাগুলো দিয়ে মোবাইল কিনে সে চলে যায় নিকিতার সাথে দেখা করতে। এই নিকিতা হচ্ছে প্রদীপের গার্লফ্রেন্ড। নিকিতা তখন তার আগের পুরনো ভাঙা ফোন নিয়ে বসে বসে আফসোস করছিল, ইস আমার যদি নতুন একটা মোবাইল ফোন থাকতো। তখনই প্রদীপ তার ব্যাগ থেকে সদ্য কেনা মোবাইলটা বের করে তাকে গিফট করে। নিকিতা তো অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই তার মনে পড়ে যদি তার বাবাই ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সে কি বলবে। প্রদীপ তাকে বলে সামান্য একটা ফোনই তো, একটা মিথ্যা কথা বললে কিছু হবে না, এটা তো আর তেমন সিরিয়াস কিছু না। এদিকে দেখানো হয় নিকিতার বাবাকে। নিকিতার বাবা ভিনুপ্রসাদ খুবই জ্ঞানী এবং শিক্ষিত একজন মানুষ। এটা তার নামের শেষে এই একগাতের ডিগ্রি দেখলেই বোঝা যায়। প্রদীপের শেখানো প্ল্যান মতোই নিকিতা তার ছোট বোনকে নিয়ে তার বাবার কাছে গিয়ে বলে এই মোবাইলটা সে তার অনেক দিনের জমানো টাকা দিয়ে কিনেছে। আগে বলেছিলাম নিকিতার বাবা খুবই জ্ঞানী একজন মানুষ। এটা নিয়ে সে নিকিতাকে তেমন কিছু না বললেও সে খুব ভালো মতো বুঝতে পারে যে তার মেয়ে মিথ্যা কথা বলছে। পরের দিন নিকিতা প্রদীপকে নিয়ে যায় একটা জুয়েলারি শপে। সেখানে নিকিতা প্রথমে তার নাক ফুরায় আর প্রদীপকে একটা ব্রেসলেট গিফট করে। ব্রেসলেটটা প্রদীপের খুবই ভালো লাগে। তার মনে হতে থাকে নিকিতা নিজেই তার হাত ধরে বসে আছে। এদিকে প্রদীপের মাও বেশ চালাক। সে বাসায় যেতে বুঝে ফেলে ব্রেসলেটটা প্রদীপকে কেউ গিফট করেছে। এটা নিয়ে সে প্রদীপকে অনেক জোরাজুরি করলেও প্রদীপ কোনো রকম জোড়াতালি দিয়ে মিথ্যা কথা বলে পার পেয়ে যায় যে সেটা নিজে স্টাইল করার জন্য কিনেছে। প্রদীপের মা আমাদের সকলের মায়ের মতোই। দুনিয়ায় যাই কিছু হয়ে যাক না কেন সকল দোষ মোবাইলের। যখন প্রদীপ বলে মা আমার পেট খারাপ, তখন মা বলে এত বেশি মোবাইল টিপলে তো পেট খারাপ হবেই। আর যখন সে বলে মা খাবারটা একটু ভালো হয়নি, তখন মা বলে মোবাইল হাতে নিয়ে খেলে তো ভালো লাগবেই না। এক কথায় যাই হয়ে যাক না কেন সকল দোষ মোবাইলের। এমন একদিন প্রদীপ মোবাইল চার্জে লাগে নিকিতার সাথে ফোনে কথা বলছিল। এটা দেখে প্রদীপের মা দৌড়ে এসে এক টান দিয়ে তার মোবাইল কেড়ে নেয় আর তাকে লেকচার দিতে শুরু করে। মোবাইল চার্জে দিয়ে কথা বলে মোবাইল ব্লাস্ট হয়ে যাবে আর সে মারা যাবে, এটা সে খবরে দেখেছে। এখন যদি প্রদীপ মারা যায় তাহলে প্রদীপের বোনের বিয়ে হবে কিভাবে? ও বলতে ভুলে গেছিলাম, এ হচ্ছে প্রদীপের বড় বোন দীপা। তার বিয়ের কথা চলছে, তবে এখনো কিছু ঠিক হয়নি। যাই হোক, প্রদীপের মা একগাতে লেকচার দিয়ে চলে যায় আর প্রদীপ নিকিতার সাথে আবারও ফোনে কথা বলতে শুরু করে। কথায় কথায় নিকিতা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি নিজে একবার তোমার বোনের সাথে তার বিয়ে নিয়ে কথা বলেছো? প্রদীপের মাথায় আসে আসলেই তো সে তো একবারও তার বোনের সাথে তার বিয়ে নিয়ে কোনো কথা বলেনি। তখন সে সাথে সাথে তার বোনের সাথে কথা বলতে চলে যায়। তার বোনের সাথে যে ছেলের বিয়ের কথা চলছে তার ছবি পাশাপাশি রেখে কিছুতেই মিলাতে পারে না, কারণ ছেলেটা দেখতে ভালো ছিল না। সে জিজ্ঞাসা করে এই ছেলের সাথে তুই বিয়েতে রাজি কিভাবে হলি? তখন দীপা বলে ছেলে একজন ডাক্তার,
ডাক্তার। সাথে সাথে প্রদীপ বলে, ডাক্তার তার একটি পিসা মাত্র, পিসা দিয়ে কি আর মানুষ যাচাই হয়? আমি তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি, সেটা জানা জরুরি। যদি একটা সাইকো হয়, যদি সে মদখোর হয়। দীপা তখন জিজ্ঞাসা করে, আচ্ছা বল, মানুষ চিনতে কতদিন লাগে? প্রদীপ বলে, কম করে হলেও তো 1 বছর লাগবে। তখন দীপা জানায়, কেবল তো এঙ্গেজমেন্টের 8 মাস পর বিয়ে, 8 মাসে তো একটা মানুষকে চিনাই যায়। এই বলে সে চলে যায়। রাতের বেলা প্রদীপ আর নিকিতা আবারও ফোনে কথা বলতে শুরু করে। তারা লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছিল। কিছুক্ষণ কথা বলার পরে প্রদীপ নিকিতাকে তার কাছে একটা ছবি দিতে বলে, যেটা দুনিয়ার কম বেশি সব বয়ফ্রেন্ডই করে। নিকিতা প্রথমে না করে। তখন প্রদীপ বলে, প্লিজ 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 নিকিতা, একটা ছবি দাও, আমি দেখে ডিলিট করে দেব। এভাবে ফুসির ফুসির করে নিকিতার প্রদীপের প্রেম চলে যাচ্ছিল। এখন আপনাদের পরিচয় করে দেয় এই লোকটির সাথে। এ হচ্ছে মাদান। সে নিকিতার সাথে একই অফিসে কাজ করে। অফিসে যাওয়ার আগে রাস্তার ধারে একটা ফুড কোর্ট থেকে খাবার খাচ্ছিল। তখনই তার প্লেটে কাক ওপর থেকে হাগু করে দেয়। মেজাজ খারাপ করে সে খাবারগুলি ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তার ধারে একটা অসহায় বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে তার মাথায় একটা সুন্দর আইডিয়া আসে। সে কাকের হাগুটাকে খাবার দিয়ে ঢেকে দিয়ে সেটাকে দোকানে পার্সেল করে দিতে বলে। তারপর দূরে মোবাইলটি রেখে ক্যামেরার ভিডিও অন করে সেই খাবারটা বৃদ্ধ লোকটাকে পার্সেল হিসেবে দিয়ে দেয়, আর নিজে সেই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দেয়। অফিসে ঢুকতেই সবাই তার এই মহৎ কাজের প্রশংসা করতে শুরু করে। তারা তো আর জানে না যে তলে তলে মাদানের লোকটাকে কাকের হাগু খাইয়ে দিয়েছে। এমনকি নিকিতাও তার এই কাজের প্রশংসা করে। মাদান মনে মনে নিকিতাকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু কখনো কিছু বলার সাহস পায় না। সে যাই হোক, এর মাঝে একদিন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিকিতার তার বোনকে খুব খারাপ খারাপ আর অশালীন মেসেজ পাঠানো হয়। এই ব্যাপারটা একদিন নিকিতা প্রদীপের সাথে শেয়ার করে। তখন প্রদীপ তাকে সাজেশন দেয় যেন সে সাথে সাথে অ্যাকাউন্ট ব্লক করে দেয় আর নিজের অ্যাকাউন্টটাও প্রাইভেট করে রাখে। তারপর সে জানায় পরদিনই তার বোনের এঙ্গেজমেন্ট, সে যেন অবশ্যই আসে। যথারীতি পরদিন এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হয়। সবাই সবার কাজ করতে ব্যস্ত থাকলেও প্রদীপ অপেক্ষা করছিল কখন নিকিতা অনুষ্ঠানে আসবে। অপেক্ষা করতে করতে একসময় নিকিতা সেই অনুষ্ঠানে আসে। নিকিতাকে দেখে প্রদীপ হা হয়ে দাঁড়িয়ে থাকে। আসলে তখন নিকিতাকে তার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। নিকিতা তখন সেখানে এসে তার পাশাপাশি একটা ছেলে বন্ধুকে প্রদীপের সাথে পরিচয় করে দেয়। ছেলেটার নাম হচ্ছে রেভি, আর সে তার খুব ভালো বন্ধু। প্রদীপ একটু বুদ্ধি খাটিয়ে রেভিকে সাইড করে দেয় আর নিকিতাকে নিয়ে নিজের সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে নিকিতা সব বন্ধুদের ইমপ্রেস করে ফেলে। এমনকি প্রদীপের মা আসলেও সে বুদ্ধি খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে পটিয়ে ফেলে। সে প্রদীপের মা এত প্রশংসা করতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই সে গলে যায় আর নিকিতাকে পছন্দ করে ফেলে। এরপর অনুষ্ঠানের মাঝে যখন নিকিতা অন্য মেয়েদের সাথে নাচানাচি করছিল, তখন প্রদীপ খেয়াল করে রেভি তার পেটের দিকে তাকিয়ে আছে। তখন সে নিকিতাকে দূরে গিয়ে এ কথা বলে, কিন্তু নিকিতা বল, আরে কি যে বলো, ও তো আমার ভাইয়ের মতো। তখন প্রদীপ বলে, যাই হোক, তুমি খেয়াল রেখো এই ছেলেটাকে আমার কাছে সুবিধার মনে হয় না। এভাবে আরো অনেক দিন কেটে যায়। নিকিতার প্রদীপের প্রেম ভালোই চলছিল। একদিন সকালবেলা নিকিতার ফোনে প্রদীপ কল করে। নিকিতা কল রিসিভ করে কিছুই শুনতে পাচ্ছিল না, কারণ নিকিতার ফোনে ব্লুটুথ তার বাবার ফোনে কানেক্ট হয়েছিল। তাই প্রদীপ সব কথা নিকিতার ফোন থেকে তার বাবার কাছে চলে যাচ্ছিল। এদিকে প্রদীপ তো হ্যালো বাবু জান খাইছে শোনা এসব বলতে থাকে, কিন্তু শুনছে তো নিকিতার বাবা। তখন সে নিকিতার সামনে এসে বলে, কি ব্যাপার মা, আজকাল আমি ছাড়া তোমাকে অনেকে বাবু সোনা ডাকে? নিকিতা তো বুঝে গেছে সে ধরা খেয়ে গেছে। সে বোকার মতো দাঁড়িয়ে থাকে। তখনই তাদের এলাকার পানির ডেলিভারি বয় পানি দিতে আসে। ডেলিভারি চার্জ থাকে 21 টাকা। ভেনুপ্রসাদ তাকে 22 টাকা দেয়।
কিন্তু ওই ছেলের কাছে 1 টাকা ভাঙতি নেই। ভিনুপ্রসাদ 1 টাকাও ছাড় দেয় না। সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে আধা ঘন্টা পর 1 টাকা নিয়ে আসে। এদিকে বাবা কি বলবে এই ভেবে নিকিতার ঘাম ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর তার বাবা নিজে থেকে এসে বলে ছেলেটাকে কালই আমার সাথে দেখা করতে বলবা। নিকিতার সাথে সাথে রুমে গিয়ে ফোন করে সব কথা প্রদীপকে খুলে বলে। প্রদীপের এটা শুনে তো হাওয়া টাইট। তারপর নিকিতা তাকে অনেকক্ষণ ভাষণ দিয়ে বোঝায় যে তার বাবার সামনে গেলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। পরদিন সেই শুভক্ষণ আসে। প্রদীপ তার বাবার সামনে বসেছিল, একদমই ভদ্র ছেলে হয়ে এসেছে। নিকিতার বাবা কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে বলে এই কুত্তাটাকে ঘর থেকে বের করতো। এটা শুনে প্রদীপ অনেক ভয় পেয়ে যায়। পরে দেখা যায় নিকিতার বোন একটা ছোট কুকুরকে ঘর থেকে বাহিরে নিয়ে যাচ্ছে। তারপর প্রদীপ তার পরিচয় দিতে শুরু করে, কিন্তু প্রদীপের প্রতিটা কথায় ভিনুপ্রসাদ কিছু না কিছু যোগ বানিয়ে হাসি তামাশা করে। প্রদীপ তার এই আচরণে খুবই কনফিউজ হয়ে যায়। তখনই সেখানে সেই ডেলিভারি বয়টা আসে। এবারও সে 21 টাকা চায়, কিন্তু আগের বারে 1 টাকার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার কথা মনে পড়ে গেলে সে 1 টাকা কমে 20 টাকা বলে। তখনই প্রদীপ লোকটাকে 20 টাকা দিতে যায়। তখনই ভিনুপ্রসাদ তাকে ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি টাকা দিচ্ছ কেন? প্রদীপ হাসতে হাসতে বলে আপনার মেয়ের বিয়ে আমার সাথে দিবেন আর আমি 20 টাকা দিতে পারবো না। ভিনুপ্রসাদ বলে তুমি 20 টাকা দিয়ে বিয়ে ডিল করে ফেলতে চাও? আমার মেয়ের মূল্য তোমার কাছে 20 টাকা? প্রদীপের তো গলা শুকিয়ে কাঠ, বেচার একটু ভালো শাস্তি গিয়ে মহা বিপদে পড়ল। তখনই ভিনুপ্রসাদ বলে আরে ভয় পেয়ে না, আমি মজা করেছিলাম। এই বলে সে হাসতে থাকে। এরপর নিকিতার বাবা বলে আচ্ছা তোমাদের ফোনটা দাও, তোমরা দুজনে তোমাদের ফোন বদল করে 24 ঘন্টা কাটাবে। যদি পারো তাহলে 4 দিন পর তোমার ফ্যামিলি নিয়ে চলে আসবা, আর না পারলে আমি অন্য ছেলের সাথে নিকিতার বিয়ে দেব। এটা শুনে নিকিতা প্রদীপ দুজনই বেশ ভয় পেয়ে যায়। ভিনুপ্রসাদ তাদেরকে এই চুপ থাকা দেখে বলে আরে আমি তো আর আগের যুগের বাবা মায়ের মতো প্রেমের বিরুদ্ধে যাচ্ছি না, জাস্ট দুজনে ফোন বদল করতে বলছি। এত সহজ একটা কাজ। তোমাদের এতদিনের সম্পর্ক, নিজেদের ব্যাপারে কি এতটুকু বিশ্বাস নেই? তখন প্রদীপ বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি রাজি। এই বলে সে বাথরুমে যেতে নেয়। কিন্তু ভিনুপ্রসাদ বুঝতে পারে যে বাথরুমে গিয়ে হয়তো সে কিছু একটা ডিলিট করবে, তাই বাথরুমে যাওয়ার আগে সে তার ফোনটা রেখে যেতে বলে। তারপর প্রদীপ আর বাথরুমেই যায় না। ভিনুপ্রসাদ তাদের দুজনের হাত থেকে ফোন নিয়ে তাদের ফোন বদল করে দেয়। কি আর করার, প্রদীপ নিকিতার ফোন হাতে নিয়ে চলে যায়, আর নিকিতাও প্রদীপের ফোন নিজের কাছে রেখে দেয়। কিন্তু এখনো অবধি কেউ কারো পাসওয়ার্ড আর প্যাটার্ন লক কিছুই জানে না। প্রদীপ বাড়িতে গিয়ে তার মায়ের ফোন দিয়ে তার বন্ধুদেরকে এই কথা জানায়, আর ওইদিকে নিকিতাও তার বাবার ফোন দিয়ে ফোন করে রেফিকে। দুজনে তাদের বন্ধুদের কাছে পরামর্শ চাইতে থাকে কিভাবে ফোনটা ফেরত নিয়ে আসবে। দুজনের মনেই ছিল যদি ফোনের প্যাটার্ন খুলতে পারে তাহলে তারা শেষ। প্রদীপ তার বন্ধুদের নিয়ে প্ল্যান করে 4 দিন পরে যেহেতু প্রদীপের বোনের বিয়ের অনুষ্ঠান, তাই তারা বিভিন্ন নাম্বার থেকে প্রদীপের ফোনে কল করবে আর প্রদীপের বোনের বিয়ের অনুষ্ঠান নিয়ে নানা রকম কথা বলবে, যেন মনে হয় প্রদীপের কাছে ফোন না থাকলে তার বোনের বিয়ের ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যা হবে। কিছুক্ষণের মধ্যে প্রদীপের সব বন্ধুদের সবার কাছে এটা ছড়িয়ে যায়, আর সবাই ফোন করে নানা রকম কথা বলতে থাকে। কেউ বলে আমি চালের দোকান থেকে বলছি, চাল কত কেজি লাগবে বিয়েতে। কেউ বলে আমি ডেকোরেশন থেকে বলছি, ডেকোরেশন কেমন লাগবে। প্রদীপের সব বন্ধুরা মিলে বিয়েতে যা যা লাগে সব কিছু নিয়ে প্রদীপের ফোনে অর্থাৎ নিকিতার কাছে ফোন করে। এত ফোন পেয়ে বেচারা নিকিতার অবস্থা তো খারাপ হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পরে নিকিতার ফোনে অর্থাৎ প্রদীপের কাছে কল আসে। সেখানে বলে পাসওয়ার্ড ভেরিফিকেশন, এর জন্য তারা কল করেছে, তাই ফোনটা নিকিতার কাছে ফেরত দিতে হবে, নইলে ভেরিফিকেশন হবে না।
কিছুক্ষণ কথা বলে বোঝা যায় এটা আসলে ফেক কল। তখন প্রদীপের এক বন্ধু বলে, তুই কেন ভয় পাচ্ছিস সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু নিকিতা কেন ভয় পাচ্ছে, ফেক কল করাতে হয় কেন? এটা শুনে প্রদীপ ভাবে আসলেই তো নিকিতা কেন ভয় পাচ্ছে, ওর কোনো ঝামেলা নেই তো। তখন প্রদীপের ফোনে কল আসে। কল রিসিভ করতে নিকিতার বাবা বলে, প্রদীপ তুমি তো পাসওয়ার্ডটা বলো নাই, পাসওয়ার্ডটা বলো তো বাবা। প্রদীপ বাধ্য হয়ে পাসওয়ার্ড বলে দেয়, আর নিকিতার বাবা নিকিতার ফোনের পাসওয়ার্ডটাও তাকে বলে দেয়। এখন রাতের বেলা দুজনে বেশ চিন্তায়, ফোনের পাসওয়ার্ড তো দুজনই জানে, ফোন খুলে দেখবে নাকি দেখবে না। এদিকে প্রদীপের বড় বোন দীপার বান্ধবী আসে তার সাথে কথা বলতে। সে তার হবু জামের ছবি দেখে বলে, ছি এ কেমন ছেলে পছন্দ করেছিস, তোর সাথে তো একটুও মানায় না, ডাক্তার দেখে বিয়ে করছিস। তখন দীপা বলে, ছি আমি ডাক্তার দেখে মোটেও বিয়ে করছি না, সে অনেক ভালো মানুষ। যখন আমার সাথে দেখা করতে এসেছিল আমি তখন তার সবকিছু খেয়াল করেছিলাম। সে আমাকে অনেক সম্মান করে, তার মন অনেক নরম, সে সবসময় আমাকে ইম্পর্টেন্ট ফিল করায়। চেহারা তো একটা না একটা সময় সবারই খারাপ হয়ে যায়, আজীবন আর কি সুন্দর থাকে। সত্যি তো, চেহারা দিয়ে কি আর মানুষ যাচাই হয়? যাই হোক, এরপর প্রদীপ তখন তার বন্ধুদের সাথে কথা বলছিল। সে বলে, আচ্ছা সমস্যা নেই, অন্তত হোয়াটসঅ্যাপের সব মেসেজ আমি আগে ডিলিট করে দিয়েছিলাম। তার বন্ধুরা চলে যায় আর নিকিতার ফোন নিয়ে বসে যায় তার ফোনে কি আসে দেখার জন্য। সে দেখে নিকিতাকে হোয়াটসঅ্যাপে অনেক ছেলেরা মেসেজ পাঠাতো, কিন্তু সে কারোরই তেমন একটা উত্তর দিত না। এটা দেখে প্রথমে প্রদীপের বেশ ভালোই লাগে, কিন্তু একটু নিচে স্ক্রল করতে এসে দেখে রেবির সাথে চ্যাট খুলে একদম প্রথম দিকে চলে যায়। সে দেখে রেবি অনেক আগে তাকে প্রপোজ করেছে, কিন্তু নিকিতা তাকে না একসেপ্ট করেছে না রিজেক্ট করেছে, এটা মাঝামাঝি জায়গায় রেখেছে, যেটাকে এখন অনেকেই জাস্ট ফ্রেন্ড নামে ডাকে। নিকিতা রেভিকে বলে, আই লাভ ইউ রেভি, বাট অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে আমার বন্ধু হিসেবে প্রয়োজন, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। যদিও আমি প্রদীপকে ভালোবাসি, কিন্তু এর জন্য আমি তোমাকে হারাতে চাই না। রেভি রিপ্লাই দেয়, আচ্ছা আমি তোমার পাশাপাশি থাকবো, যদিও কষ্ট হবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। যদি কোনোদিন প্রদীপ তোমাকে কষ্ট দেয় আমি মেরে তার নাক ফাটিয়ে দেব। এসব পরে তো প্রদীপের মাথা গরম হয়ে যায়। সাথে সাথে নিকিতাকে কল করে। সে জিজ্ঞাসা করে, রেভির কথা তুমি আমাকে বলো নাই কেন, ও তোমাকে প্রপোজ করেছিল? নিকিতা বলে, আমি তো প্রপোজ একসেপ্ট করিনি। প্রদীপ চিৎকার করে ওঠে, তুমি রিজেক্টও করনি, হাও বলনি আবার নাও বলনি, আবার কয়দিন আগে বললা রেবি নাকি তোমার ভাইয়ের মতো। তখন নিকিতা বলে, আমি বলেছি ফ্রেন্ডের মতো। প্রদীপ চিৎকার করে বলে, না তুমি ভাইয়ের মতোই বলেছিলে। এইসব নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। প্রদীপ তাকে ইচ্ছা মতো কথা শোনাতে শুরু করে। তখন নিকিতা জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে বলো সন্ধ্যাকে তুমি তাকে 20 টাকা ফ্লাক্স লোড করে আবার হাই লিখে পাঠাও। প্রদীপ বলে, ওটা আমার এক্স ছিল। তখন নিকিতা পাল্টা প্রশ্ন করে, তোমার এক্স না সোফিয়া ছিল? প্রদীপ বলে, ওটা আমার আরেকটা এক্স। তখন নিকিতা চিল্লাতে শুরু করে, সি সস্তা চিপ ছেলে, এক্স কে 20 টাকা ফ্লাক্স লোড দিয়ে আবার হাই লিখে পাঠাও। এসব নিয়ে তাদের আরেক দফা ঝগড়া হয়। তখনই নিকিতার বাবা এসে তাকে রাতের খাবারের জন্য ডেকে নিয়ে যায়। এদিকে দীপা তার হবু জামাইয়ের সাথে ফোনে কথা বলছিল। তখনই সেই কলের মাঝে তার চাচি কল করে। সে ভালো মনে চাচিকে কনফারেন্সে নিয়ে নেয়। সে ফোন রিসিভ করতে বলে, কেমন আছো মা? তোমার হবু জামাই তো অনেক হ্যান্ডসাম, তুমি অনেক লাকি, তোমার মাকে একটু ফোনটা দাও তো। দীপা তার মাকে ফোন ধরিয়ে দেয়। এদিকে দীপার হবু জামাই মিস্টার জগি তখনও কনফারেন্সেই ছিল। ফোন হাতে নিয়ে সে চাচি বলতে শুরু করে, কিরে তুই তোর মেয়ের জন্য আর কোনো ছেলে পেলি না? এই ছেলেকে তো প্রেগনেন্ট হাতির মতো। দীপার মা বলে, আমার কি করার আছে, মেয়ের পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। তারপর তারা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকে। এদিকে যুগি
তো সব শুনছে। এসব শুনে সে মূর্তির মতো হা হয়ে যায়। রাতের বেলা হঠাৎ নিকিতার ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। প্রদীপ দৌড়ে যেই দেখতে যায়, সাথে সাথে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। সে চার্জার খোঁজার জন্য এই রুম থেকে ও রুমে দৌড়াতে থাকে, কিন্তু কোথাও সে টাইপ সি একটি চার্জার খুঁজে পায় না। রাতের বেলা এখানে ওখানে ঘুরেও চার্জার না পেয়ে সে বৃষ্টির মধ্যে চলে যায় তার বন্ধুদের ম্যাচে। তখন বাজে রাত 3টা। ফোন অন করে দেখে একটা ছেলে তাকে বাবু সোনা লিখে মেসেজ দিয়েছে। সে ফোন ফুল চার্জ করে নিয়ে চলে যায় বাথরুমে। সেখানে গিয়ে সে নিকিতার ইনস্টাগ্রামে ঢুকে সে দেখে সেখানে শত শত ছেলে তাকে মেসেজ দিয়ে রেখেছে। বেশিরভাগ মেসেজ লেখা প্লিজ রিপ্লাই, প্লিজ রিপ্লাই, প্লিজ, তুমি খুব সুন্দর, তুমি কি সিঙ্গেল। এসব আজেরা ছেলেদের মেসেজ দেখতে দেখতে তার সারা রাত পার হয়ে যায়। সকালে সে এই অবস্থায় তার বাড়ি ফিরে আসে। তার বোন তার হাতে নতুন মোবাইল দেখে কি হয়েছে জিজ্ঞাসা করে। সে তাকে ফোন বদলের কাহিনীটা খুলে বলে। এদিকে তার হবু জামাই যোগের ফোন সামনে রাখা ছিল, সেখানে বারবার কল আসছিল। সবাই দীপাকে কল রিসিভ করতে বলছিল, তাই সে যখনই ফোন রিসিভ করতে যায় তখনই যোগে এসে থাবা দিয়ে তার ফোন নিয়ে যায় আর কিছুটা বিরক্তিভাব প্রকাশ করে। এটা সে সাথে সাথে তার বান্ধবীর সাথে শেয়ার করে। তারা তাকে বলে বিয়ের আগে ফোন ধরতে যদি এমন করে, বিয়ের পর না জানি কি করবে। এসব নিয়ে দীপা বেশ চিন্তায় পড়ে যায়। সে আসলে ঠিক মানুষকে বিয়ে করছে তো নাকি ভুল মানুষকে। এদিকে সকাল হতে নিকিতার ফোনে আবারও মেসেজ আসে। সে দেখে রাতে সেই ছেলেটা তাকে বেবি ডেকে মেসেজ দিয়েছে। প্রদীপ তখন রিপ্লাই দেয়, কি করো বাবু। তারপর কথায় কথায় তার কাছ থেকে তাদের কল রেকর্ড নিয়ে নেয়। কল রেকর্ড গুলো শুনে দেখে নিকিতা তাকে ডার্লিং ডাকতেছে আর তাদের মধ্যে লং ট্রিপে যাওয়ার কথা হচ্ছে। আরো কিছু কল রেকর্ড শুনে সে বুঝতে পারে মাঝে মাঝে নিকিতা নানা রকম বাহানা দিত, যেমন আজ অমুক আত্মীয় এসেছে, তমুক আত্মীয় এসেছে, এই কাজ আছে, ওই কাজ, এসব বলে। প্রদীপের সাথে দেখা করতো না। তখন সে আসলে এই ছেলের সাথে দেখা করত। এর মাঝে তারা একদিন লং ড্রাইভে গিয়েছিল। আসলে ছেলেটা হলো নিকিতার এক্স বয়ফ্রেন্ড। প্রদীপের সাথে রিলেশন থাকার পরও নিকিতা তার সাথে যোগাযোগ রাখত। এসব দেখে প্রদীপ আবারও নিকিতাকে কল করে। ফোন দিয়ে যে যা যা শুনেছে সব তাকে বলে। নিকিতা বলে, ওটা আমার অতীত, তুমি এখন আমার অতীতের কথা বলছো কেন? প্রদীপ বলে, অতীত অতীতে থাকবে, অতীত বর্তমানে কেন আসে? তারপর সে যখন লং ড্রাইভের কথা জিজ্ঞাসা করে তখন নিকিতা বলে সে অনেকদিন পর হঠাৎ কল করে আমার খুব আর্জেন্ট দেখা করতে বলে। আমি জাস্ট এমনি দেখা করতে গিয়েছিলাম, আমার ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। পুরো রাস্তা আমার তোমার কথাই মনে পড়ছিল, আমাদের মধ্যে কিছুই হয়নি। কিন্তু প্রদীপ বলতে থাকে, তুই তোর এক্সের সাথে সারা রাত গাড়িতে ছিলি, তাও একা, আর তুই বলিস কিছু হয়নি। প্রদীপ রেগে গিয়ে তাকে আরো অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এসব শুনে নিকিতা কাঁদতে শুরু করে। সে বারবার বলতে থাকে, বিশ্বাস করো আমাদের কিছুই হয়নি, আমি কিছুই করিনি। কিন্তু প্রদীপ তার কথা কিছুতে বিশ্বাস করে না। সে তাকে গালি দিয়ে বলে, অনেক হয়েছে তোর নাটক, এই নাটক করা বন্ধ কর। তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমি বন্ধুদের সামনে তোকে নিয়ে শোয়া পড়তাম, আমি কত খুশি না ছিলাম। এ বলে সে ফোন কেটে দেয় আর নিকিতা কাঁদতে থাকে। এদিকে দীপক খেয়াল করে যোগ্য কেমন জানি বারবার নিজের ফোন লুকিয়ে রাখে, নিজের ফোন কাউকে ধরতে দেয় না। এটা দেখে দীপার সন্দেহ হতে শুরু করে। সে কাছে যেতে আবার সে তার পকেটে রেখে দেয়। আর এদিকে প্রদীপের 24 ঘন্টা হয়ে যাওয়ার কারণে সে নিকিতার মোবাইল নিয়ে নিকিতার বাড়ি চলে আসে। সে ভিনু প্রসাদকে বলে সে আরো 3 দিন ফোনটা রাখতে চায়। এটা শুনে তো ভিনু প্রসাদ কিছুটা অবাক হয়। নিকিতাকে ভেতরে নিয়ে জিজ্ঞাসা করে, এই ছেলের ফোনে কিছু পাসনি? নিকিতা বলে, ওর ফোনে কিছুই নেই। তখন ভিনু প্রসাদ
বলে কে বলেছে কিছু নেই। তখনই বিনুপ্রসাদ ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে আবারও ইনস্টল করে আর পুরনো ব্যাকআপ আবারও রিস্টোর করে দেয়। এটা দেখে প্রদীপের তো হাওয়া টাইট। এতক্ষণ সে খুব ভাবেছিল, কারণ তার কোনো দোষ ছিল না। এবার তো সে অনেক টেনশনে। তার ফোনে সব ডাটা আবারও চলে এসেছে। সে সাথে সাথে তার হ্যাকার বন্ধুর কাছে চলে যায়। সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন নিজের ফোন হ্যাক করে সব ডিলিট করে দেয়। তার বন্ধু বলে হ্যাক করার জন্য সে একটা লিংক পাঠাবে, লিংকে ক্লিক না করলে সে হ্যাক করতে পারবে না। এদিকে নিকিতা তখন অলরেডি প্রদীপের ফোন দেখা শুরু করে দিয়েছে। সে দেখে গণহারে অনেক মেয়েদেরকে মেসেজ দিত। মেয়েরা তাকে পাত্তা না দিল, শুধু শুধু সস্তা ছেলেদের মতো তাদেরকে মেসেজ দিত। এদিকে প্রদীপ তো টেনশনে, সে তো জানে সে ধরা খেয়ে যাবে। তখনই নিকিতা ফোন দেয়। ফোন দিয়ে বলে, তুই এত সস্তা চিপ মার্কা ছেলে, 25টা মেয়ের কাছে তুই ছবি চাইছিস শর্ট ফিল্ম বানাবি বলে, মিথ্যুক কোথাকার। মেয়েদের কাছে নিজেকে সিঙ্গেল বলে বেলাস। সি, তুই আবার আমাকে ভাষণ দিস। তারপর আরো কয়েকবার তার মুখে থুতু দিয়ে সে ফোনটা কেটে দেয়। এদিকে দীপা নানাভাবে যোগের ফোন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সে তার ফোন তাকে দিচ্ছে না। রাতের বেলা ফোন চুরি করতে গেল, সে দেখে যোগী তার হাতে গ্লাভস পরে ঘুমাচ্ছে, যেন কিছুতেই তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে না পারে। আর এদিকে নিকিতা আর প্রদীপ দুজনে লেগে আছে একজন আরেকজনের ফোনের পেছনে। এর মাঝে প্রদীপের এক বন্ধু এসে জানায় তাদের গ্রুপে সবচেয়ে অশ্লীল বন্ধুটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল মেসেজ দিচ্ছে। এখন তো সব মেসেজ নিকিতা দেখতে পারবে, তার তো ইজ্জত যাবে, সে সাথে তার সব বন্ধুদেরও যাবে। কিছুক্ষণের মধ্যে নিকিতা এসব দেখে ফেলে। নিকিতার সাথে সাথে প্রদীপকে কল করে। সে বলতে থাকে, ছি, তুমি আর তোমার বন্ধুরা তো অশ্লীল। আমি তো ব্রাউজারে গিয়ে তোমার হিস্ট্রি দেখে অবাক হয়ে গেলাম। হট ভিডিও 3 এত গভীরে না চাই কি বলে। যাই হোক, প্রদীপ কোনো উপায় না পেয়ে এমন একটা ভাব করে যেন তার ফোন কেউ টেনে নিয়ে যাচ্ছে। তারপর যখন ফোন কেটে দেয়, রাতের বেলায় মন খারাপ করে প্রদীপ তার বন্ধুদের সাথে বসেছিল। তখনই তাদের বন্ধু দীনেশ সেখানে আসে। দীনেশ মূলত এমন একটা বন্ধু যাকে নিয়ে তারা কলেজ লাইফে খুব মজা করত। তারা সবাই মিলে দীনেশকে পটানোর জন্য একটা ফেক আইডি খুলেছিল। সে আইডিটা কলেজের সবাই ইউজ করত আর দীনেশকে দিয়ে এক এক সময় এক এক নাম্বারে ফ্লাক্স লোড করাতো। এছাড়া যখন যার দরকার পড়তো তখনই সে আইডিটা মজা করার জন্য ইউজ করত। দীনেশকে দেখে তার মনে পড়ে সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখনো তার ফোনে লগ ইন করা আছে। নিকিতা যদি অ্যাকাউন্টটা সুইচ করে তাহলে সে ধরা পড়ে যাবে। তাদের অনেকেই তো এভাবে ফেস অ্যাপ দিয়ে মেয়ে সেজে অনেক ছেলের কাছ থেকে টাকা নিয়েছে। তখনই নিকিতা আবার তাকে ফোন করে। প্রদীপ ভাবে সে হয়তো অ্যাকাউন্টটা দেখে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারে নিকিতা তার আগের রাগ ঝাড়ছে। ফেক অ্যাকাউন্টটা সে এখনো দেখেনি, তাই তাকে রিকোয়েস্ট করে কালকে তাকে রেস্টুরেন্টে দেখা করতে বলে। পরের দিন আগে প্রদীপকে রেস্টুরেন্টে বসে থাকে, কিন্তু সে দেখে নিকিতা সেখানে রেভিকে নিয়ে এসেছে। সে সাথে সাথে নিকিতাকে জিজ্ঞাসা করে এইটাকে কেন এখানে নিয়ে এসেছো। নিকিতা বলে ইমোশনাল সাপোর্টের জন্য। তুমি তো দুনিয়ার সব মেয়েদেরকে ম্যাচ দিয়ে বেড়াচ্ছো আর নিজেকে সিঙ্গেল বলেছো। তখনই তার বন্ধুরা তাকে ফোন করে বলে তাদের কাছে একটা আইডিয়া আছে, সেটার জন্য নিকিতার কাছে যাওয়ার দরকার নেই, তারা সেখান থেকে লক আউট করে দিতে পারবে। তখন প্রদীপ ভাবে এখানে থেকে আর কি হবে, এই বলে সে চলে যেতে নেয়। তখনই তার মনে পড়ে অ্যাকাউন্ট তার নাম্বারে খোলা হয়েছিল, তাই ভেরিফিকেশন কোড আসলে তার ফোনে আসবে। হয় তাই তার নাম্বারে ভেরিফিকেশন
ভেরিফিকেশন কোড আসে। প্রদীপ দৌড়ে গিয়ে তার ফোনটা নিতে চায়, কিন্তু নিকিতা দেয় না। তারা ফোন নিয়ে অনেক টানাটানি শুরু করে। তখনই রেভি এসে তাকে হেল্প করে আর ফোনটা নিয়ে দেয়। নিকিতা দেখে তার ফোনের একটা ভেরিফিকেশন কোড এসেছে। রেভি বলে, আরে প্রদীপের তো একটা ফেক অ্যাকাউন্টও রয়েছে। তখন রেভি তাকে অ্যাকাউন্ট লগ ইন করে দেয়। নিকিতা সে অ্যাকাউন্টে লগ ইন করে দেখে সে অ্যাকাউন্ট দিয়ে তার বোনের কাছে অনেক অশ্লীল মেসেজ দেয়া। এটা সেই সময়ের মেসেজগুলি যেটা একদম গল্পের শুরুর দিকে দেখিয়েছিলাম। নিকিতা এটা দেখে প্রদীপকে চড় মারে। প্রদীপ হাতে নিয়ে দেখে সত্যি সত্যি অ্যাকাউন্ট থেকে অনেক অশ্লীল মেসেজ নিকিতা তার বোনের কাছে পাঠানো হয়েছিল। প্রদীপ বলতে থাকে, বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো আমি সেন্ড করিনি। কিন্তু নিকিতা তার কথা বিশ্বাস করে না। প্রদীপ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তখনই রেভ কথায় কথায় বলে ফেলে, এইসব ছেলেরা তো ফেক আইডি দিয়ে নিজের বোনকে মেসেজ দিবে। এটা শুনে প্রদীপের মাথা তো গরম হয়ে যায়। সে রেভিকে মারতে শুরু করে। রেস্টুরেন্টের লোকেরা এসে তাদেরকে আলাদা করে দেয়। নিকিতা রেভিকে নিয়ে চলে যায়। প্রদীপ দ্রুত তার বাড়ি এসে তার সব বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিকিতা তার বোনকে সব অশ্লীল মেসেজ কে পাঠিয়েছে। তারা সবাই বলে তারা এসবের কিছুই জানে না। কিন্তু প্রদীপ তবুও সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। তার বন্ধুরা সব এক এক করে মন খারাপ করে বের হয়ে যায়। প্রদীপ ঘরে এসে দেখে দীপা কিছু একটা নিয়ে যোগীর সাথে অনেক কথা কাটাকাটি করছে। সে রেগে গিয়ে যোগীর হাতের ফোন ধরে টানাটানি শুরু করে। তখনই তার মা এসে তাকে চড় মেরে সরে দেয়। প্রদীপ সেখান থেকে বাইরে চলে আসে। তার মাও তার পিছু পিছু আসে। তার মা এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রথম দিকে প্রদীপ কিছুই বলে না, কিন্তু তার মা অনেক জোরাজুরি করলে সে তাকে সবকিছু খুলে বলে। এদিকে নিকিতাও বাড়িতে এসে তার বোনের কাছে সবকিছু খুলে বলে। তখন তার বোন বলে, তুই তোদের পার্সোনাল সবকিছু কেন রেভির সাথে শেয়ার করিস? প্রদীপ যদি তোদের পার্সোনাল সবকিছু কোনো একটা মেয়ের সাথে শেয়ার করতো তাহলে কি তোর ভালো লাগতো? তখন নিকিতা বলে, রেভি তো খুব ভালো ছেলে, কখনো নেগেটিভ কিছু বলেনি। বলতে বলতে রেভি সেখানে চলে আসে। সে বলে, প্রদীপ একটা থার্ড ক্লাস ছেলে, তুমি এর চেয়ে বেটার ডিজার্ভ করো। সে যাই হোক, আমি এখনো তোমাকে ভালোবাসি। এটা বলে সে চলে যায়। তখন নিকিতার বোন বলে, তুই না বলেছিলি ভালো ছেলে, দেখলি ব্রেকআপ হইতে না হইতে তার আসল চেহারা বের হয়ে গেল। এদিকে প্রদীপের মা প্রদীপকে বোঝায়, স্কুল থেকে শুরু করে বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত সব মেয়ের পিছনে কোনো না কোনো ছেলে পড়েই থাকে। এমন ছেলেদের বেশিরভাগের উদ্দেশ্য খুব খারাপ থাকে, কিন্তু এসব ছেলেরা কখনোই যাই করুক খারাপ কিছু করার সাহস পায় না। মেয়েদের এসব ছেলেদের হ্যান্ডেল করে চলতে হয়। তবে যাই হোক, যদি কোনো মেয়ে তোকে ভালোবাসে সে তুরই থাকবে, কোনো ছেলেই তাকে সরাতে পারবে না। দুনিয়ায় সবাই নিজের জন্য লয়ার পার্টনার চায়, কিন্তু নিজের লয়ার পার্টনার হওয়ার কথা ভাবে না। তুই যদি নিজে পুরোপুরি লয়ার থাকিস তোর কখনো আফসোস হবে না। যাই হোক, তুই যে মেয়েটাকে ছেড়ে দিচ্ছিস তাহলে এই গিফটটা রেখে কি হবে, এটা আমায় দিয়ে দে। এই বলে সে তার ব্রেসলেটটা নিয়ে নেয় আর সাথে সাথেই সেটা সে আগুনে ফেলে দেয়। প্রদীপ এটা দেখে পাগলের মতো হয়ে যায়। আগুন হাত দিয়ে ধরে হলেও সেটা বের করে ফেলতে চায়। এটা দেখে তার মা আবার তাকে বলে, যতক্ষণ তুই জানলি এটা ফেরত পাবি ততক্ষণ তুই খুশি খুশি আমাকে দিয়ে দিলি, কিন্তু যখন দেখলি আর ফেরত পাবি না তুই পাগল হয়ে গেলি। কিছু জিনিস একবার গেলে আর ফেরত পাওয়া যায় না। প্রদীপ এটা নিয়ে অনেক চিন্তা করে। রাতের বেলা প্রদীপকে তার বোন জানায় যোগী কিছুতে তার ফোন হাতছাড়া করতে চায় না, নিশ্চয়ই তার কোনো সমস্যা রয়েছে। তখন প্রদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দীপাকে কলে কানেক্ট রেখে প্রদীপ যোগীর সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আপনি কিছু খারাপ না করে থাকলে ফোন এত লুকিয়ে রাখেন কেন? যোগী বলে, সবাই সবার আগে নেগেটিভই ভাবে, পজিটিভ কেউ ভাবে না। তোমরা ফেসবুকে কোনো পোস্ট দিলে তোমার বন্ধুরা কি রিয়াকশন দেয়? লাভ রিয়াকশন দেয়, তাই না?
কিন্তু আমাকে কেউ কখনো হা হা ছাড়া কিছুই দেয় না। আমার অ্যাকাউন্টে ঢুকলে কমেন্টে ভরা, সেখানে আমার এই বন্ধুরা বলছে এই ভোটকার বাচ্চা, হাতি, কালো, আরো এরকম কত কি। এমনকি যখন তোমার বোন আমাকে বিয়ে করবে বলে পছন্দ করে আমি ছবি পোস্ট করি, সবে আমার আর তোমার বোনের ছবি নিয়ে মজা করে। এই ভোটকার বাচ্চার এত ভালো কপাল হলো কিভাবে, মেয়েটার কপালটাই খারাপ ডাক্তার বলে। এরকম কত কত কমেন্টে আমার ফোনে ঢুকলে এমন নোটিফিকেশনে ভরা। এগুলো যদি তোমার বোন দেখে তাহলে তার ভালো লাগবে না, এজন্য আমি দূরে দূরে ফোন রাখি। এই সব কিছু দীপা তার ফোনে শুনতে পাচ্ছিল। তখনই যোগী তার সামনে এসে বলে, আমি জানি তুমি ফোনে আমার সব কথা শুনছিলে, জেনে যখন গেছো তখন রাখো ফোন। এই বলে সে ফোন দিয়ে চলে যায়। এদিকে প্রদীপ বাহিরে এসে দেখে তার বন্ধুরা কেউ চলে যায়নি, তারা সবাই রয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের মধ্যে কে কাজ করতে পারে। প্রদীপ তাদের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। তারাও প্রমিস করে যে করে হোক তারা এই কালপ্রিটকে খুঁজে বের করবে। প্রদীপ ঠিক করে নিকিতার সাথে দেখা করে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে, কারণ দোষটা দুজনেরই ছিল। তখন সবার ফোনে নোটিফিকেশন আসে, নিকিতার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দেখতে দেখতে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যায়। এটা দেখে নিকিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সে হেল্পের জন্য রেভির কাছে ফোন করে, কিন্তু রেভি বলে এখানে কিছুই করার নেই, এটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। এবং এসব রেকর্ড করার জন্য উল্টোপাল্টা নিকিতাকে দোষ দিতে থাকে। নিকিতার বাবা এসে তাকে মারতে শুরু করে। নানা জায়গা থেকে নিকিতার বাবার কাছে উল্টোপাল্টা ফোন আসে। নিকিতা ঘর থেকে বের হয়ে চলে যায়। নিকিতার বোন তাকে খুঁজে না পেয়ে প্রদীপকে ফোন করে, নিকিতাকে পাওয়া যাচ্ছে না। শুনে প্রদীপ পাগলের মতো হয়ে তাকে খুঁজতে বের হয়ে পড়ে। সে জানতো নিকিতা মন খারাপ করে থাকলে কোথায় যেতে পারে। সে গিয়ে দেখে নিকিতা সেখানে একা একা বসে রয়েছে। সে গিয়ে নিকিতার পাশে বসতে নিকিতা অঝরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, বিশ্বাস করো প্রদীপ, আমি এটা করিনি। প্রদীপ বলে, আমি জানি এটা তুমি না, আমি জানি, আমি তোমাকে বিশ্বাস করি। তখন প্রদীপ বলে, ওই মেসেজগুলো আমি সেন্ড করিনি। নিকিতা বলে, আমিও জানি তুমি এমন মানুষ না। সেই সময় রাগের মাথায় এত কিছু চিন্তা করতে পারিনি। আমি জানি তুমি কেমন। প্রদীপ বলে, আমি ভাবতাম আমি তোমাকে ভালো মতো জানি, কিন্তু আমি ভুল জানতাম। আমার আরো অনেক কিছু জানা বাকি আছে, কিন্তু আমি এটা জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। এর মাঝে প্রদীপের ওই হ্যাকার বন্ধুটা ভিডিওর সোর্স খুঁজে বের করে। এই ভিডিওটা ছড়েছে সেই কাকের হাগু খাওয়া সেই বান্দা। প্রদীপের সব বন্ধুরা মিলে তাকে প্যাদানি দিতেই সে স্বীকার করে নেয় এই ভিডিওতে থাকা মেয়েটা আসলে নিকিতা না। সে ডিপ ফেক নামের একটা সফটওয়্যার ইউজ করে অন্য একটা মেয়ের চেহারায় নিকিতার চেহারা বসে দিয়েছে। তারপর সব বন্ধুরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর নিকিতার প্রদীপের সম্পর্ক ঠিক হয়ে যায় আর তাদের পরিবার তাদের সম্পর্কটা মেনে নেয়। যাই হোক, ইন্টারনেটে যাকে দেখবেন সেটা বিশ্বাস করে ফেলবেন না। আমাদের পেছনে বাঙালিদের খুব একটা খারাপ স্বভাব হলো সোশ্যাল মিডিয়াতে আমরা যাই দেখি না কেন সেটা ভেরিফাই না করে বিশ্বাস করে ফেলি। এটা থেকে সাবধান থাকবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি তাসনিম। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।